দেখি, যেটা বানাই কি দিয়ে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে। বানাই কি দিয়ে? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল দিয়ে। ওয়েব পেজ হচ্ছে কি জাস্ট একটা ফাইল, একটা ইলেকট্রনিক ফাইল, ছবি যেরকম ফাইল, ভিডিও যেরকম ফাইল, পিডিএফ যেরকম ফাইল, এরকম একটা ফাইল, যেই ফাইলটা বানানো হচ্ছে এইচটিএমএল ভাষা দিয়ে, হাইপারটেক্সট ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং এটা ওপেন করে দেখি হচ্ছে ব্রাউজারে। বুঝতে পারছো? এটা ওপেন করে দেখি হচ্ছে ব্রাউজারে। এখন এই যে আমাদের এইচটিএমএল, এইটা মূলত কিসের কাজে ইউজ হচ্ছে? এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিসের কাজে ইউজ হচ্ছে? বলছিলাম মনে আছে, এই জায়গাতে এই ওয়েব পেজ বানানোর জন্য ব্যবহৃত হচ্ছে। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা এই ওয়েব পেজ বানানোর জন্য ব্যবহৃত হচ্ছে। একটু খুব সংক্ষেপে বলে দিই যেটার কাজটা কেমনে করে। মনে করো যে তোমার এই জায়গাতে একটা ওয়েবসাইট আছে, তোমার এই জায়গাতে একটা ওয়েবসাইট আছে। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা কাজ কেমনে করে এটা জাস্ট একটু বলতেছি। তোমার এই জায়গাতে মনে করো একটা ওয়েব পেজ আছে, এটা মনে করো তোমার ওয়েব পেজটা। এই ওয়েব পেজের কোন জায়গাতে একটা ছবি দেখাবে, কোন জায়গাতে একটা টেক্সট দেখাবে, একটা লেখা দেখাবে, কোন জায়গাতে ইউটিউবের একটা ভিডিও দেখাবে, এই জিনিসগুলা তোমাকে কি করে দিতে হয়? মার্ক করে দিতে হয় না? তোমার যদি বলি যে একজন বাচ্চারে তুমি খাতায় পড়াইতেছো, প্রাইভেট পড়াইতেছো, তারে বইলা দাও না যে এই জায়গাতে তুমি সিগনেচার দাও, বা ব্যাংকে সিগনেচার করতে গেলে তোমার মার্ক করে দেয় না যে এই জায়গাতে সিগনেচার দাও, এই জায়গাতে এটা দাও, এই জায়গাতে এটা দাও, বলে দেয় না? তার মানে মার্কআপ বলতে কি বোঝায়? যে কোন জায়গাতে কি হবে এটা জাস্ট আমি বলে দিচ্ছি, কোন জায়গাতে কি হচ্ছে এটা জাস্ট আমি মার্কআপ করে বলে দিচ্ছি, মার্ক করে বলে দিচ্ছি। তার মানে মার্কআপ জিনিসটা অ্যাকচুয়ালি কি? মার্কআপ জিনিসটা হচ্ছে কোন জায়গায় কি থাকবে এটা আমি বলে দিচ্ছি, জাস্ট এটা আমি জাস্ট বলে দিচ্ছি। তার মানে কাইন্ড অফ এটা ডিজাইনিং এর মতো না? কাইন্ড অফ এটা ডিজাইনিং এর মতো না যে কোন জায়গায় কি থাকবে এটা আমি বলে দিচ্ছি, মার্ক করে জাস্ট বলে দিচ্ছি? ডিজাইনিং এর মতো তো। তার মানে এই যে ওয়েব পেজটা যেটা আমরা তৈরি করতেছি এইচটিএমএল ভাষা দিয়ে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে, এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা মূলত একটা ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ, বা ডিজাইনিং এর জন্য ইউজ হয়, বা মার্কআপ করে দেওয়ার জন্য ইউজ হয়, যে আমার ওয়েবসাইটে কোন জায়গায় কি থাকবে। বুঝছো? তার মানে এইচটিএমএল যে ভাষাটা, এটা দিয়েই তো আমরা ওয়েব পেজ বানাই, এটা দিয়েই তো ওয়েব পেজ তৈরি করি, এই ভাষা দিয়ে লিখেই তো ওয়েব পেজ তৈরি করি। এখন এই ভাষাটা অ্যাকচুয়ালি আমাদের কি ইনফরমেশন দেয়? যে আমার একটা ওয়েব পেজের কোন জায়গাতে কি থাকবে, জাস্ট এই ইনফরমেশনটা আমাদের দেয়, যে আমার একটা ওয়েব পেজের কোন জায়গাতে কি থাকবে, আমাদের একটা ওয়েব পেজের কোন জায়গাতে কি থাকবে এটা জাস্ট মার্কআপ করে দেয়। তার মানে এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, এটাকে তুমি কাইন্ড অফ একটা ডিজাইনিং ল্যাঙ্গুয়েজের মতো চিন্তা করতে পারো, যে এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তুমি প্রথমেই একটা পার্থক্য লিখবা যে এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাইলে বলো তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি? এই যে মাত্রই বললাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সোজা বাংলা কথায় কোন জায়গায় কি থাকবে এটা স্পেসিফাই করে দেয়। আমি জাস্ট একটু করে লিখতেছি, তুমি এটা শুদ্ধ ভাষায় বানায় লিখবা, যে কোন জায়গায় কি থাকবে, ওয়েব পেজের কোন জায়গায় কি থাকবে এটা স্পেসিফাই করে দেয়। কোন জায়গায় কি থাকবে এটা জাস্ট তোমাকে স্পেসিফাই করে দিবে, এটা জাস্ট মার্ক করে দিবে যে কোন জায়গায় কি থাকবে। এখানে একটা ছবি থাকবে, এখানে একটা টেক্সট থাকবে, এখানে একটা ভিডিও থাকবে, এগুলো তোমাকে জাস্ট মার্ক করে দিবে। এইচটিএমএল এর কাজই হচ্ছে মার্ক আপ করে দেওয়া। তোমার একটা ওয়েব পেজের কোন জায়গায় কি থাকবে এটা জাস্ট তোমাকে মার্ক আপ করে দিবে। বুঝতে পারছো? অপরদিকে প্রোগ্রামিং ভাষা হচ্ছে এমন একটা ভাষা যেটা দিয়ে আমরা কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করাইতে পারি, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি যে আচ্ছা এই হচ্ছে তুমি, তুমি হচ্ছে আমার এই কাজটা করে দাও, কম্পিউটারকে নির্দেশ দিতে পারি। তার মানে প্রোগ্রামিং ভাষা হচ্ছে এমন একটা ভাষা যেটার মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দিয়ে কোনো একটা কাজ করানো যায়। মনে করো কম্পিউটারকে আমি বলবো যে আমার দুইটার সংখ্যা যোগ করে দাও, বা আমার কাছে 1000 জন মানুষের নাম্বার আছে, তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে তুমি সাজায় দাও, মানে ছোট থেকে বড় বা বড় থেকে অর্ডারে তুমি সাজায় দাও, যেটা মানুষের করতে হয়তো 2-3 ঘন্টা লাগতো, কম্পিউটারকে তুমি বলবো যে তুমি এই কাজটা করে দাও। তার মানে আমরা কম্পিউটারকে দিয়ে তুমি কোনো যদি কাজ করাইতে চাও, তখন যেই ভাষার মাধ্যমে আমরা তাদেরকে কমান্ড দেই বা নির্দেশ দেই সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তার মানে প্রোগ্রামিং ভাষা হচ্ছে তুমি কি লিখবা? প্রোগ্রামিং ভাষা হচ্ছে, এটা তোমরা চ্যাপ্টার 5 আরো ভালো করে পড়বা, যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে এমন একটা ভাষা যেটা দিয়ে আমরা কি করি, কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে আনি বা কিছু নির্দেশ দেই, এবং কম্পিউটার কি করে ওই নির্দেশ অনুযায়ী কাজ করে দেয়, ওই নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করে দেয়। বুঝতে পারছো? ব্যাপারটা, পার্থক্যটা ধরতে পারছো?
তার মানে এই প্রোগ্রামিং ভাষা যখন তোমরা ডিটেলসে পড়বা তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা মূলত চ্যাপ্টার 5 এর পার্থক্যটাই, চ্যাপ্টার 5 এই পার্থক্যটা আবার পড়বা। সো এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ভাষা, এটা জাস্ট তোমাকে মার্ক করে দেয় ওয়েবসাইটের কোন জায়গাতে কি থাকবে। আর প্রোগ্রামিং ভাষা হচ্ছে এমন এক ধরনের ভাষা যেটা দিয়ে তোমরা কম্পিউটারকে নির্দেশ দিতে পারবা যে এই তুমি আমার এই কাজটা করে দাও, এমনি এমনি করে দাও। তার মানে তুমি কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য যে ভাষাটা ব্যবহার করো সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, এবং এটা কি করে ওই নির্দেশ অনুযায়ী কিছু একটা কাজ করে দেয়। এখানে কি তোমার কোনো কাজ করে দিচ্ছে না, তুমি জাস্ট বলে দিচ্ছ যে কোন কোন জায়গায় কি থাকবে, মার্ক আপ করে দিচ্ছ, সে জাস্ট ওইগুলো দেখা দেয়, সে জাস্ট তোমার ওয়েব পেজের ওই ওই জায়গাতে ওই জিনিসগুলো দেখা দেয়। তো সে জাস্ট ওয়েব পেজের ওই ওই জায়গাতে ওই জিনিসগুলো তোমাকে দেখা দিবে, ওই ওই জায়গাতে ওই জিনিসগুলো তোমাকে দেখা দেবে, দ্যাটস ইট। বলো বেসিক পার্থক্যটা বুঝছো এইচটিএমএল এবং প্রোগ্রামিং এর? নোট করা লাগবে না, নোট করা লাগবে না, নোট করা লাগবে না, নোট করা লাগবে না, জাস্ট ক্লাসটা মুভির মতো দেখে যাও। বলো এইচটিএমএল এবং প্রোগ্রামিং ভাষা এই দুটার পার্থক্যটা বুঝছো? পার্থক্যটা বুঝছো? জাস্ট একটা ডেফিনেশন তো বুঝছো যে পার্থক্যটা কি, কোর পার্থক্যটা কি, যে এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা জাস্ট তোমাকে বলে দিবে যে একটা ওয়েব পেজের কোন জায়গায় কি থাকবে। আর প্রোগ্রামিং ভাষা হচ্ছে কম্পিউটারকে দিয়ে যদি তুমি কোনো একটা কাজ করাইতে চাও তখন তোমাকে কম্পিউটারকে নির্দেশ দিতে হয় যে আচ্ছা তুমি 1000টা নাম্বারকে বড় থেকে ছোটতে সাজাবা, এইভাবে এইভাবে সাজাও, সে তোমাকে সাজাইয়া দিবে। সো এই যে নির্দেশনার জন্য যে ভাষাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। ওকে, ওই ডিফারেন্সের স্লাইডটা আবার দেখানো যাবে? হ্যাঁ, কেন দেখানো যাবে না? তোমার স্ক্রিনশট নিতে হবে না, তুমি ক্লাসের শেষে স্লাইড পেয়ে যাবা, সমস্যা নাই, স্ক্রিনশট নিতে হবে না। আর এগুলো যখন তোমরা লিখবা, আমি তো লিখতেছি এক লাইনে, তোমরা যখন লিখবা তখন এইটাই 3-4 লাইনে লিখবা। আমি তো লিখতেছি তোমায় জাস্ট বুঝাই দিচ্ছি যে এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোন জায়গায় কি থাকবে এটা জাস্ট যেন তুমি মনে পড়ে যায়, তোমার সেন্সে যেন এটা কাজ করে যে ভাই এটা বলছিল। আর প্রোগ্রামিং ভাষাকে যদি কম্পিউটারে কোনো একটা নির্দেশ দিয়ে কোনো একটা কাজ করাতে চাই, যেই নির্দেশটা আমরা দিই ওই নির্দেশ দেওয়ার জন্য যে ভাষাটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। বুঝছো? এটা যখন তুমি লিখবা তখন তো আরো অনেকটুকু বানায় লিখবা। ওকে, ঠিক আছে। ওকে, আরেকটা পার্থক্য হচ্ছে এই যে এইচটিএমএল, এটা কই দেখা যায় বলো তো? কোথায় দেখা যায়, কোথায় রিড করা যায় বা কোথায় ওপেন করে দেখা যায় বলো? এইচটিএমএল ফাইল কোথায় ওপেন করে দেখা যায়? পড়াইছি। এইচটিএমএল ফাইল কোথায় ওপেন করে দেখা যায়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বলতে পারো এরকম, হ্যাঁ। সো এইচটিএমএল ভাষাটা, এই এইচটিএমএল ভাষায় লেখা কোনো একটা ফাইল বা কোনো একটা প্রোগ্রাম যেটাই বলো না কেন, এটা কোথায় দেখা যায়? এটা ব্রাউজারে ওপেন করে দেখা যায়, ব্রাউজারে ওপেন করে দেখা যায়। তোমার জাস্ট একটা ব্রাউজার হইলে এটা হয়ে যাবে, একটা ব্রাউজার হইলেই তোমার এটা হয়ে যাবে, জাস্ট একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হইলেই এটা হয়ে যাবে। বাট একটা প্রোগ্রাম রান করার জন্য তোমার পুরো একটা কম্পিউটার সেটআপ দরকার হয়, তোমার একটা প্রসেসর দরকার হয় যেটা প্রসেস করবে তোমার এই কাজটা, তারপর তোমার একটা র্যাম দরকার হয়, বা যদি বলি যে কমপ্লিট একটা এনভায়রনমেন্টের দরকার হয়, কমপ্লিট একটা এনভায়রনমেন্টের দরকার হয়। বুঝতে পারছো? কমপ্লিট একটা এনভায়রনমেন্টের দরকার হয়, কারণ সে যে 1000টা সংখ্যারে বড় থেকে ছোট সাজাচ্ছে, তারও তো ব্রেন ইউজ করতে হচ্ছে, তারও তো প্রসেস করতে হচ্ছে জিনিসটা, তাই না? তার মানে কমপ্লিট একটা এনভায়রনমেন্টের এই জায়গাতে দরকার হয়, কারণ তুমি তারা দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছ, তোমার কাজ সে করে দিচ্ছে। অনেক কাজ আছে যেগুলো তোমরা ইজিলি করায় নিতে পারবে কম্পিউটারকে দিয়ে। সো এগুলা করার জন্য তোমার কি লাগবে? কম্পিউটারের প্রসেসর লাগবে, র্যাম লাগবে, একটা কমপ্লিট একটা এনভায়রনমেন্ট লাগবে। কিন্তু তোমার জাস্ট একটা এইচটিএমএল ফাইল ওপেন করার জন্য জাস্ট একটা কি দরকার? একটা ব্রাউজার সাপোর্টেড বা ব্রাউজার আছে এরকম একটা কম্পিউটার হইলেই হয়, আর কিছুই দরকার নেই। বাট এগুলার জন্য পুরো একটা আরো অনেক জিনিসপত্র লাগে, যে এটা যেই জায়গাতে তুমি কোডটা লিখবা বা ভাষাটা যেই জায়গাতে লিখবা ওইটার নাম হচ্ছে আইডিই, এটা তোমরা পরে পড়বা চ্যাপ্টার 5-এ। ওই আইডিই গুলা লাগবে, যেটাকে রিয়েল টাইম এনভায়রনমেন্ট বলে, আরো অনেক কিছু দরকার হয়, এতগুলো লাগবে না। সো আমাদের এইচটিএমএল পড়ার জন্য জাস্ট ব্রাউজার হলেই হয়, বাট একটা প্রোগ্রামিং ভাষা কাজ করানোর জন্য বা প্রোগ্রামিং ভাষা এক্সিকিউট করার জন্য আমাদের পুরো একটা এনভায়রনমেন্টের দরকার হয়, পুরো একটা মনে করো যে আলাদা একটা সফটওয়্যারই দরকার হয়। ঠিক আছে? ওকে, ডান ডান ডান। এগুলো নিয়ে অনেকে পড়ে ফেলছো, ইন্টারপ্রেটার কম্পাইলার বলতেছো। ওকে, এগুলো চ্যাপ্টার 5-এ পড়বা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন পড়বো হচ্ছে আমরা ওয়েবসাইট। দেখো, তুমি যদি ওয়েব পেজকে এটা বোঝো, ওয়েবসাইট একই জিনিস। ওয়েবসাইট হচ্ছে কি? অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি,
ওয়েবসাইটটা কি? অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। এখন এটা ডেফিনেশন তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি নিজের মন থেকেই বলতে পারবে যে ওয়েবসাইট হচ্ছে একই ঠিকানায় রক্ষিত অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। ওয়েবসাইট কি? একই ঠিকানায়, বা ঠিকানাকে একটু পরে ডোমেইন বলে, এটা আমরা একটু পরে শিখবো, যে একই ডোমেইনে সজ্জিত অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট। তার মানে আমরা যে ওয়েবসাইট বলি, এটা আসলে কি? অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি, অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি। এই যে এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। এই পেজগুলা কি কিরকম? এই পেজগুলা কিরকম ফাইল? এগুলো ছবি, ভিডিও, এগুলো যেরকম ফাইল, এই ওয়েব পেজটা ওই রকমই ফাইল। একটা ছবি, ভিডিও, পিডিএফ যেরকম ফাইল, ওয়েব পেজটা সেটা ওই রকম ফাইল। জাস্ট ডিফারেন্সটা হলো এটা HTML দিয়ে তৈরি এবং এটা ব্রাউজার ওপেন করে দেখতে হয়। এরকম অনেকগুলো ফাইল নিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট গঠিত। তার মানে ফর্মাল ডেফিনেশনটা কি? যে ওয়েবসাইট হচ্ছে একই ডোমেনের অধীনে রাখা পরস্পরের সাথে যুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় হচ্ছে ওয়েবসাইট। বলো ডেফিনেশনটা মনের মধ্যে গাচ্ছে কিনা, লিখতে পারবা কিনা বলো। বোর্ডে আসে কিন্তু ভাইয়া, বোর্ডে আসে ওয়েব পেজ কাকে বলে, বোর্ডে আসে। সো ডেফিনেশন লিখতে পারবা কিনা আমাকে বল, ডেফিনেশনটা লিখতে পারবা কিনা? ইয়েস অর নো? হ্যাঁ, ওয়েবসাইট ইনক্লুডস মাল্টিপল ওয়েব পেজেস, রাইট। তার মানে একটা ওয়েবসাইট কি? ওয়েব পেজের বড় ভাই। তার মানে কয়েকটা ওয়েব পেজ যদি বন্ধু বান্ধব একসাথে থাকে, আড্ডা দেয়, তখন এটাকে বলি ওয়েবসাইট। ঠিক আছে? মোট কথা একটা জিনিস থাকা লাগবে, তারা একই জায়গায় থাকা লাগবে, একই ঠিকানায় থাকা লাগবে, বা একই ডোমেইনে থাকা লাগবে। ডোমেইন কি? ডোমেইন মানে ঠিকানা, একটু পরে পড়বো। একই লোকেশনে থাকা লাগবে। মনে করো এক ওয়েব পেজ আছে আমার বাসায়, আরেকটা আছে তোমার বাসায়, এই দুইজন মিলে কখনো ওয়েবসাইট হইতে পারবে না। দুটাকে একই জায়গায় থাকা লাগবে। আমার বাসাতেই মনে করো 20টা ওয়েব পেজ থাকা লাগবে আমার বানানো, যেগুলোকে আমি কানেক্ট করে ওয়েবসাইট বানাবো। তার মানে সবগুলো একই জায়গাতে থাকা লাগবে, একই অ্যাড্রেসে থাকা লাগবে। ওকে, তারপর হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। এগুলো হচ্ছে বাংলা প্রকারভেদ, এগুলো বাচ্চারাও পারবে। যে ই কমার্স ওয়েবসাইট কাকে বলে? ভাই ডেফিনেশন আসে, বোর্ডে আসে, মানে লজ্জা পায় লাভ নেই, তুমি জাস্ট নিজেই লিখতে পারবা। ই কমার্স ওয়েবসাইট কাকে বলে? যে সকল ওয়েবসাইটে ইন্টারনেটের মাধ্যমে কেনা বেচার কাজ হয় সেটাই তো ই কমার্স ওয়েবসাইট, রাইট। তার মানে যে সকল ওয়েবসাইটে পণ্য ক্রয় বিক্রয় হয়, মূল্য পরিশোধ করার মাধ্যমে ব্যবস্থা থাকে, ওগুলোকে বলা হয় ই কমার্স সাইট। একদম বেসিক জিনিসপত্র। এখন আমরা হচ্ছে কাজের ভিত্তিতে ওয়েবসাইটটাকে কয়েকটা নাম দিচ্ছি, বুঝছো? মানে ওয়েবসাইট মূলত কি? অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকেই বলি যাচ্ছে ওয়েবসাইট, তাই না? এখন জাস্ট তার কাজের ভিতরে তারা আদর করে ডাকতেছি। এই যা, সে যদি হচ্ছে পণ্য কেনা বেচা করে, তারা আদর করে আমরা ডাকি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে? তারপর সে যদি কোনো একটা বিজনেস কাজে বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলি বিজনেস ওয়েবসাইট। জাস্ট আদর করে এক একটা নাম দিচ্ছি। ওকে, সবগুলাই কি? সবগুলার ডাক নাম কি? সবগুলাই ওয়েব পেজ, সরি সবগুলা ওয়েবসাইট। জাস্ট আদর করে ওর কাজের কারণে ডাইরেক্ট ডাকতেছি হচ্ছে কি? ওয়েবসাইট। তোমার ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট। মানুষ তো সবাই আমরা মানুষ, কিন্তু কাজের কারণে কেউ একজন গুণী হয়ে গেছে, কেউ একজন হচ্ছে রিনাউন্ড হয়ে গেছে, আর কেউ একজন হচ্ছে মানে একজন ধ্বংস হয়ে গেছে, তাই না? তার মানে পৃথিবীতেও সবাই কাজের ভিত্তিতে আমরা দেখি। তার মানে ওয়েব পেজটা কি কাজ করতেছে এর ভিত্তিতে আমরা জাস্ট আদর করে নাম দিতেছি। বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। তারপর এডুকেশনাল ওয়েবসাইট হইতে পারে আরেকটা টাইপ। আর্কাইভ ওয়েবসাইট, এটা একটা ডেফিনেশনে আসে। আর্কাইভ, তোমরা হচ্ছে ক্লাসেরও আর্কাইভ পাও বর্তমানে, সো তোমাদের সাথে এটা ফ্যামিলিয়ার। আর্কাইভ হচ্ছে পুরাতন জিনিসপত্র। আর্কাইভ মানে পুরাতন জিনিসপত্র, পুরাতন জিনিসপত্র। তার মানে যে সকল ওয়েবসাইটে পুরাতন কোনো একটা হিস্ট্রি বা কোনো একটা ঘটনা লিপিবদ্ধ করে রাখা আছে, জাস্ট পুরাতন জিনিসপত্র এক জায়গাতে লিপিবদ্ধ করে রাখা আছে বা এক জায়গাতে একসাথে গোছায় রাখা আছে, ওই রকম ওয়েবসাইটগুলোকে বলা হয় আর্কাইভ ওয়েবসাইট। যেমন আমাদের বুয়েটে যে ইভেন্টটা হয়েছিল আবরার ফাহাদ ভাইয়ের, সো ওনার স্মরণে ওনার জিনিসপত্রগুলো হচ্ছে মনে রাখার জন্য আবরার ফাহাদ ORG নামে একটা আর্কাইভ ওয়েবসাইট তৈরি করা। মূলত ওয়েবসাইট সবগুলো ওয়েবসাইট, বাট আমরা জাস্ট আদর করে ডাকতেছি কোনটা হচ্ছে আর্কাইভ ওয়েবসাইট, কোনটা হচ্ছে তোমার বিজনেস ওয়েবসাইট, জাস্ট তার কাজের ভিত্তিতে। যেগুলো আর্কাইভ ওয়েবসাইট ওইগুলো মনে করো যে কোনো একটা হিস্ট্রি বা কোনো কিছু নিয়ে লেখা থাকে বা পুরনো কোনো ঘটনা সম্পর্কে এখানে জানা যায়। ঠিক আছে? সো এগুলোকে বলা হয় কি? আর্কাইভ ওয়েবসাইট। সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল, এটার ডেফিনেশনটা মাস্ট মনেই রাখা লাগবে, মনে রাখা লাগবে, এটা বোর্ডে আসে। ওয়েব পোর্টাল কি জিনিস? ওয়েব পোর্টাল কি জিনিস? আচ্ছা, প্রথম কথা, যাদের ওয়েব পেজের সমষ্টিকে আমরা বলি ওয়েবসাইট। এখন কোনো একটা ওয়েবসাইট যদি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা অনেক তথ্যের সমাহার হয়,
বা অনেক তথ্য সম্বলিত হয়, ওই ওয়েবসাইটটাকে আমরা আদর করে বলবো ওয়েব পোর্টাল। তার মানে ওয়েব পোর্টাল সে নিজে একটা ওয়েবসাইট, ওয়েব পোর্টাল সে নিজে একটা ওয়েবসাইট, জাস্ট কাজের ভিত্তিতে তারা বলতেছে আমরা ওয়েব পোর্টাল। কখন বলি তারা ওয়েব পোর্টাল? যখন একটা ওয়েবসাইটে অনেক বিপুল পরিমাণে তথ্য খুব সুন্দর করে গোছানো আকারে থাকে, ওই ওয়েবসাইটটাকে আমরা বলি ওয়েব পোর্টাল। যেমন উইকিপিডিয়া, অনেক তথ্য সেখানে খুব গোছানো আকারে আছে, তার মানে সেটাকে আমরা বলবো কি একটা ওয়েব পোর্টাল। তারপর গভর্নমেন্ট সাইটগুলো, প্রত্যেকটা গভর্নমেন্ট সাইটে যায় দেখবা যে অনেক পরিমাণ তথ্য একসাথে খুব সুন্দর করে সাজানো আছে, তার মানে সেটাকে তখন আমরা কি বলবো? ওয়েব পোর্টাল। তার মানে কি সেটা ওয়েবসাইট না? ওয়েবসাইট, জাস্ট আদর করে ডাকতেছি আমরা ওয়েব পোর্টাল। তার মানে ওয়েব পোর্টালের ডেফিনেশনটা কি? যে ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমাহার বহন করে, বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্ক বহন করে, বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। বুঝছো? আদর করে কি ডাকি ওয়েবসাইটের? কোনটা কি ডাকি বলতো? ক্লিয়ার কিনা বলতো? ক্লিয়ার? সো এগুলার কয়েকটা টাইপ আমাদের মনে রাখলে হবে, আরো অনেক ধরনের টাইপ করতে পারবো। ওয়েবসাইট কত কাজে যে ইউজ হয়, এগুলার কোনো শেষ আছে? আমাদের দরকার কি? জাস্ট ওয়েব পোর্টালটা, এটার ডেফিনেশনটা আমাদের লাগবে। যে যখন একটা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কের সমাহার বা খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলা তথ্য গুছানো আকারে প্রেজেন্ট করে বা গুছানো আকারে সে নিজের মধ্যে রাখে, তখন ওয়েবসাইটটাকে একটা স্পেশাল আদর করে নাম দিই, সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। দ্যাটস ইট। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা? আজে বাজে প্রশ্ন করো না যে ইউটিউব কোন ধরনের ওয়েবসাইট, গুগল করে নিও। হ্যাঁ, ওয়েব পোর্টাল এক ধরনের ওয়েবসাইটই, এক ধরনের ওয়েবসাইট না, এটা একটা ওয়েবসাইটই, এটা একটা ওয়েবসাইটই, জাস্ট আদর করে ডাকতেছে এর ওয়েব পোর্টাল। সে নিজে ওয়েবসাইট, জাস্ট আমরা নাম দিচ্ছি তার ওয়েব পোর্টাল। কখন দিচ্ছি নাম ওয়েব পোর্টাল? যখন সে অনেকগুলা তথ্য সে খুব গুছানো আকারে যখন বহন করে, তখন ওই ওয়েবসাইটটাকে বলি হচ্ছে আমরা কি? ওয়েব পোর্টাল। তার মানে তোমার ওয়েবসাইট যদি অনেক তথ্য একসাথে গোছানো আকারে বহন করে, তোমার ওয়েবসাইটটাকেও বলা হবে একটা ওয়েব পোর্টাল। সাধারণত গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোকে ওয়েব পোর্টাল বলে, কারণ সেখানে অনেকগুলো তথ্য একসাথে গোছানো থাকে। বলো ক্লিয়ার হইলে আমরা সামনের দিকে আগাই। আজে বাজে কমেন্ট করো না, ক্লাসের সময় নষ্ট হবে শুধু শুধু। ক্লিয়ার হইলে আমরা সামনের দিকে আগাবো, ক্লিয়ার হইলে আমরা সামনের দিকে আগাবো। আরো 6-7টা স্লাইড আছে, শেষ করতে হবে 10টার আগে আমাদের। ক্লিয়ার হইলে আমরা সামনের দিকে আগাবো। ক্লিয়ার? সবাই 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 ক্লিয়ার থাকা লাগবে, সবাই ক্লিয়ার থাকা লাগবে। ওকে, ঠিক আছে। এখন খুবই মজার জিনিস পড়বো, এটাকে বলা হয় ওয়েব হোস্টিং। আমরা কি পড়তেছি? ওয়েবসাইট হোস্টিং। কি পড়তেছি? ওয়েবসাইট হোস্টিং। এখন হোস্টিং কি জিনিস এটাও আমরা বুঝবো, সমস্যা নেই। তার মানে হোস্টিং এর ডেফিনেশনটা আমাদের লাগবে, মনে করায় দিও আমি যদি ভুলে যাই। হোস্টিং এর ডেফিনেশনটা আমাদের লাগবে, এমন ভাবে মনে রাখতে হবে যেন মনের মধ্যে গাইথা যায়। ঠিক আছে, ভালো কথা। এখন মনে করো তুমি একটা ওয়েবসাইট বানাইছো, বা একটা ওয়েব পেজের কথাই চিন্তা করো, একটা ওয়েব পেজ তুমি বানাইছো। এই ওয়েব পেজ কি দিয়ে বানায় বলো? ওয়েব পেজ কি দিয়ে বানায়? ওয়েব পেজ কি দিয়ে বানায়? ওয়েব পোর্টাল বুঝি নাই। আচ্ছা দেখো, আমাদের ওয়েবসাইট কাকে বলে? ওয়েব পেজ। অনেকগুলো ওয়েব পেজ যখন একই সাথে একই জায়গায় থাকে তাকে বলি ওয়েবসাইট, তাকে বলি ওয়েবসাইট। এখন সবাই তো স্টুডেন্ট, একজনকে বলি ভালো স্টুডেন্ট, একজনকে বলি খারাপ স্টুডেন্ট, একজনকে বলি অমুক স্টুডেন্ট, একজনকে বলি ব্যাক বেঞ্চার। কিসের ভিত্তিতে বলি? সবাই তো স্টুডেন্ট। যে ব্যাক বেঞ্চার সে কি স্টুডেন্ট না? সে তো স্টুডেন্ট। সে টপার, সে কি স্টুডেন্ট না? সেও তো স্টুডেন্ট। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নামে কেন রাখতেছি? তাদের কাজের ভিত্তিতে। ব্যাপারটা তাই, আমাদের ওয়েবসাইটগুলো তাদের কাজের ভিত্তিতে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি, দ্যাটস ইট। জাস্ট কাজের ভিত্তিতে বিভিন্ন নামে ডাকতেছি, আর কিছুই না। যখন আমাদের ওয়েবসাইটটা বিভিন্ন তথ্য বা গুরুত্বপূর্ণ লিঙ্ক একসাথে একই জায়গায় সজ্জিত থাকে বা একসাথে একই জায়গায় কন্টেইন করে, তখন ওয়েবসাইটটাকে জাস্ট আদর করে একটা নামে ডাকি, যেটা হচ্ছে ওয়েব পোর্টাল। তার মানে কিছু ওয়েবসাইট না, সে তো ওয়েবসাইটই, জাস্ট নাম দিচ্ছি টপার। সে তো স্টুডেন্টই, নাম দিচ্ছি টপার বা নাম দিচ্ছি ব্যাক বেঞ্চার, দ্যাটস ইট। পেঁচাচ্ছ কেন জিনিসটা? বুঝছো? ক্লিয়ার না? ডেফিনেশন লিখতে পারবা না? যে ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত একটা ওয়েবসাইট, এটা নিজে একটা ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্কের সমাহার। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ডান। এখন মনে করো যে একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট তুমি বানাইছো। এই যে তোমাদের জিজ্ঞেস করছিলাম কি দিয়ে বানাই, তোমরা অনেকেই বলছো HTML দিয়ে বানাই। এখন মনে করো তুমি বানাইছো, ওকে, তুমি বানাইলা, অনেক কষ্টে ওয়েবসাইট বানানো শিখছো। বানায় তারপর তুমি যে প্ল্যানটা করতেছো, তোমার এক বান্ধবী আছে, যে বান্ধবী চিটাং বসে আছে, তারে তুমি দেখাবা। তুমি মনে করো ঢাকায় আসো,
তোমার বান্ধবী যে চিটাগাং আছে তারে মনে করো তুমি তোমার ক্যালিবারটা দেখাবা যে দেখ কি বানাইছি। সো একটা ওয়েবসাইট তুমি বানাইছো, তোমার বান্ধবীকে দেখাবা। এখন এটার জন্য কি করা লাগবে? তোমার কম্পিউটার থেকে একটা কেবল নিয়ে চিটাগাং পর্যন্ত টানা লাগবে, কারণ তুমি না তার ফাইলটা কেমনে দেখাবা? মনে করো দুনিয়াতে ইন্টারনেট বলতে কিছু নাই, ওকে? সো একটা কেবল নিয়ে পুরো চিটাগাং পর্যন্ত টানা লাগবে, ওই কেবল দিয়ে তোমার ফাইলটা তার কাছে পাঠাবা, রাইট? তার মানে তোমার তার মনে করো তোমার অনেক তেল, তুমি কেবলটাও লাগাই ফেলছো ঢাকা থেকে চিটাগাং, ওকে? ঢাকা থেকে চিটাগাং তুমি মনে করো একটা কেবল টেনে ফেলছো। এখন তোমার ফ্রেন্ড তোমার ওয়েবসাইটটা দেখতেছে, মনে করো দেখতেছে দেখতেছে, একটু পরে তোমার বাসায় কারেন্ট চলে গেল। তোমার বাসায় কি হলো? তোমার বাসায় কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে কি হবে বলো তো? কারেন্ট চলে গেলে কি হবে? তোমার এই কম্পিউটারটা এটা অন থাকবে না অফ থাকবে বলো? কারেন্ট চলে গেলে কি হবে? অন থাকবে না অফ থাকবে? কারেন্ট চলে গেলে তোমার কম্পিউটারটা অফ হয়ে যাবে। তাইলে বলো, ওই যে অনেক সময় দেখা যায় না যে পাশের বাসার, এটা গ্রামাঞ্চলে অনেক আগে দেখা যাইতো 2010 সালের দিকে, 10 সালেরও আগে, যে পাশের বাসায় একটা টিভিতে কিছু একটা চলতেছে, দরজায় দাঁড়ায় অনেকে দেখতো। এখন যদি ওই টিভিটাই অফ করে দেয়, দরজায় দাঁড়ায় কেউ দেখতে পারবে? কি দেখবে? কিছুই নাই তো। তো তুমি তোমার এই কম্পিউটারটাই অফ করে দিছো, তোমার বান্ধবী কিছু দেখতে পারবে? এখন কিছু দেখতে পারবে না, কিছুই দেখতে পারবে না। তার মানে তোমার ওয়েবসাইটটা কানেকশন লস্ট হয়ে গেছে। এখন তুমি কি চাও, মনে করো যে এই যে আমাদের এসিএস এর ওয়েবসাইটে একটু পরে আমার বাসায় কারেন্ট চলে গেলে এটা না দেখা যাক, এটা চাও? ইয়েস অর নো বলো? এমন কোনো ওয়েবসাইট কি তুমি চাও যেটা কারেন্ট চলে গেলে থাকবে না আর? মনে করো ফেসবুকে একটু পরে ঢুকলে ফেসবুকে আর ঢুকতেছে না, কেন? কারণ ওই মার্ক জোকারবার্গের বাসায় কারেন্ট নাই। এখন মার্কের বাসায় কারেন্ট নাই, এই কারণে ফেসবুক অফ, এটা মানা যাবে? মানা যাবে না। তার মানে এইটা কোনো একটা ফিজিবল সলিউশন না, এটা কোনো ফিজিবল সলিউশন না। সো আমার এটা যদি ওয়েবসাইটটা যদি সারা দিন 24 ঘন্টা, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন যদি অন রাখতে হয়, তাহলে আমার এমন একটা ব্যবস্থা করতে হবে যেন আমার কম্পিউটারটা দিন রাত 24 ঘন্টা একদম টানা বছর পুরাটাই সবসময় যেন অন থাকে। এখন মনে করো আমি টাইপিএস কিনে, জেনারেটর কিনে এই ওয়েবসাইটটাকে একদম সারা জীবন স্ট্যান্ড বাই করে দিলাম, মানে কোনোদিনও অফ হবে না। এটাও কি ফিজিবল বলো তো? এটাও ফিজিবল না। বা আমাদের নর্মাল বাসা বাড়ির কম্পিউটারগুলা আমরা এরকম সবসময় অন ফালায় রাখতে পারি না। সো আমাদের যেটা ইউজ করি আমরা একটা বিশেষ ধরনের কম্পিউটার, একটা বিশেষ ধরনের কম্পিউটার, যেই কম্পিউটার নাম হচ্ছে সার্ভার। যে কম্পিউটারটার নাম কি? সার্ভার। সবগুলা ডেফিনেশন আমরা মনের মধ্যে গাইথা নেব, চিন্তা করিও না। যে কম্পিউটারটার নাম কি? যে কম্পিউটারটার নাম হচ্ছে সার্ভার। যে কম্পিউটারটার নাম কি? কম্পিউটারটার নাম হচ্ছে সার্ভার। সার্ভার কি? সার্ভার হচ্ছে একটা বিশেষ ধরনের কম্পিউটার। এটার স্পেশালিটিটা কি? এটার স্পেশালিটিটা হচ্ছে এটা 24/7 অন থাকবে। মানে এটার অন নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না যে তোমার ল্যাপটপ অন অফ হয়ে গেছিল, এটা নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, সব সময় তোমার এই কম্পিউটারটা অন থাকবে। তার মানে সার্ভার কি? ডেফিনেশন কি? সার্ভার হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের কম্পিউটার। সার্ভার হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের কম্পিউটার যেটা মনে করো যে সব সময় অন থাকে, এরকম একটা মানে মৌলিক ডেফিনেশন আমরা পাইলাম, মানে বোঝার মতো একটা ডেফিনেশন পাইলাম যে সার্ভার কি? সার্ভার হচ্ছে একটা এমন একটা কম্পিউটার যেটা বিশেষ ধরনের একটা কম্পিউটার যেটা সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন অন থাকে। এতটুকু আমরা বুঝলাম। তার মানে এখন যদি তোমার ফাইলটা তোমার কম্পিউটারে না রেখে এমন একটা কম্পিউটারে রাখো, বোঝার চেষ্টা করবা, খুবই কেয়ারফুলি বোঝার চেষ্টা করবা, এমন একটা কম্পিউটারে রাখো যেটা সব সময় অন, মানে এই সার্ভারে তুমি যদি রাখো তোমার যে ফাইলটা আছে, এই ফাইলটা যদি তুমি এখন এই সার্ভারে রাইখা দাও, তোমার যে ফাইলটা আছে এই ফাইলটা যদি এখন সার্ভারে রাইখা দাও, এবং কি করলা, এবং তুমি বললা তোমার চিটাগাংয়ের বন্ধুরে নে এখান থেকে দেখ, ঠিক আছে? সে মনে করো এখান থেকে দেখতেছে, ওই সার্ভার থেকে দেখতেছে, তাইলে বলো তো সারা জীবনেও সে কি এই দেখাটা মিস করতে পারবে কিনা? মানে কখনো কি এমন দেখাবে যে তোমার ওই সার্ভারে কারেন্ট নেই, এরকম দেখাবে? জেনারেল কেসে এরকম দেখাবে না, তাই না? তার মানে আমাদের ওই প্রবলেমটা কিন্তু সলভড, রাইট? তার মানে আমাদের নিজের কম্পিউটার থেকে কি হইতো যে অন অফ হইলেই ঝামেলা হয়ে গেছিল। সো আমরা এমন একটা বিশেষ ধরনের কম্পিউটার নিলাম যেটা হচ্ছে নাম দিচ্ছি সার্ভার, ওটা সবসময় অন থাকবে, ওটার মধ্যে যদি আমি ফাইলটা রেখে কেউ দেখাই তাহলে সবসময় সে দেখতে পারবে। সবসময় কি করতে পারবে? সবসময় সে দেখতে পারবে, ঠিক আছে? ওকে, এখন এই সার্ভার আর ক্লায়েন্ট এই দুটা জিনিস সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে। এই যে এটাকে বলি, বা একটা বিশেষ ধরনের কম্পিউটার যেটাকে আমরা বলি কি? সার্ভার। তার মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে সার্ভার। সার্ভার। আর এটার নাম কি? যে ইউজ করে তোমার একটা পণ্য কেউ যদি কিনে তাহলে তুমি কি বলবা? ক্লায়েন্ট না?
সো এই জায়গাতে যে ইউজ করে বা সার্ভার থেকে কিছু নিয়ে আসে দেখে তোমার বান্ধবী, সে হচ্ছে ক্লায়েন্ট। সে হচ্ছে কি? ক্লায়েন্ট। তার মানে তোমার এই জায়গাতে সার্ভার হচ্ছে একটা বিশেষ ধরনের কম্পিউটার, আর তোমার বান্ধবী এই জায়গাতে ক্লায়েন্ট। এখন এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? তোমার বান্ধবী যখন সার্ভারকে বলবে যে আমি আপনার একটা ফাইল দেখতে চাই, তুমি যখন কাউরে বলো যে আমি আপনার কাছ থেকে এটা চাই, তুমি কি রিকোয়েস্ট করো না যে যদি এটা দিতেন খুব ভালোই তো, তাই না? তুমি বলো যে একটু এটা কি দিবেন, এমনি রিকোয়েস্ট করো না। ঠিক এরকম ক্লায়েন্ট কি করে? সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠায়। ক্লায়েন্ট কি করে? সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠায় সব সময়। যে কোনো ক্লায়েন্ট, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে এটা হয়। যখন তুমি এসিএস এর ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছ, তখন তুমি কি করতেছো? তুমি প্যাসিভ ভাবে, এটা তুমি বুঝতেছো না, বাট প্যাসিভ ভাবে তোমার ব্রাউজার কি করতেছে জানো? সে এসিএস এর ওয়েবসাইটে যেই সার্ভারে আছে তার একটা রিকোয়েস্ট করতেছে, ভাই আপনার ওয়েবসাইটে আমরা দেখতে দিবেন। তার মানে ক্লায়েন্ট কি করে? সার্ভারকে রিকোয়েস্ট করে যে ভাই জাস্ট ওয়েবসাইট একটু দেখতে দেন না। কারণ অনেক ওয়েবসাইট আছে যেগুলো দেখতে দেয় না, সার্ভার দেখতে দিবে না। ঠিক আছে? তার মানে ক্লায়েন্ট কি করে? সার্ভারকে রিকোয়েস্ট করে। কি করে? রিকোয়েস্ট, যে ভাই আপনার কাছে যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আবার একটু দেখতে দেন না। তারপর এই সার্ভার যেটা করে, সে হচ্ছে এটার রেসপন্স করে। সে হচ্ছে এটা কি করে? রেসপন্স করে। তার মানে সে রেসপন্সে তোমাকে কি পাঠাবে? ওয়েব পেজটা দেখতে দিবে, বা ওয়েব পেজটা তোমার কাছে পাঠিয়ে দিবে। তবে তুমি রিকোয়েস্ট করলে যে ভাই একটু দেখতে দেন না, সে তোমাকে রেসপন্সে পুরো ওয়েবসাইটটা তোমাকে দিবে দেখার জন্য। এই কম্পিউটারের নাম কেন সার্ভার রাখা হয়েছে? কারণ এই কম্পিউটারের নামের মধ্যে আছে সার্ভ। সার্ভ জিনিসটার মানে কি? সার্ভ জিনিসটার মানে হচ্ছে পরিবেশন করা। তার মানে এর কাজটাই হচ্ছে পরিবেশন করা। তার মানে তুমি যখন কিছু চাবা, সে তোমাকে এটা পরিবেশন করতে বাধ্য বা পরিবেশন করবে, যদি জেনারেল কাছে এটাই হয়। তার মানে তুমি রিকোয়েস্ট করতেছো, সে তোমাকে রেসপন্সে সেটা পরিবেশন করবে। এই কারণে তার নাম হচ্ছে কি? সার্ভার। ঠিক আছে? এখন ফর্মাল ডেফিনেশনটা দেখো। ফর্মাল ডেফিনেশন দেখো, মনের মধ্যে গাইতে গেছে। দেখো, চোখ অফ করো আর ডেফিনেশনটা আমার সাথে মিলাও। সার্ভার হচ্ছে একটা বিশেষ ধরনের কম্পিউটার যেটা সব সময় অন থাকে। এটা হচ্ছে এক লাইন। পরে তুমি লিখবা বা সব সময় অন থাকে, এবং ক্লায়েন্ট যখন কোনো একটা রিকোয়েস্ট দেয়, সে ওই রিকোয়েস্ট অনুযায়ী একটা রেসপন্স ক্লায়েন্টের কাছে পাঠায়। যখন এই সাইন্টিফিক টার্মগুলো ইউজ করবা, ক্লায়েন্ট, রিকোয়েস্ট, রেসপন্স, টিচার এমনি খুশি মার্কস দিয়ে দিবে। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? যখন এখন মনে করো সার্ভারে আগুন লাগলো কোনো সময়, একটা ওয়েবসাইটে ঢুকলে মাঝে মধ্যে এরকম দেখায় না যে সার্ভার ইজ নট রেসপন্ডিং, বা সার্ভার ইরর, বা সার্ভার নট রেসপন্ডিং, এরকম দেখায় না? তার মানে ওই সার্ভারটা তোমার রেসপন্স করতেছে না। বুঝছো ব্যাপারটা? এইগুলোই এরকমই। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তার মানে সার্ভার, রিকোয়েস্ট, ক্লায়েন্ট, এই জিনিসটা ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার এই জিনিসটা। আশা করি ক্লিয়ার এই জিনিসটা। তোমাদের ক্লাস কয়টায়? তোমাদের ক্লাস কয়টায় বলো তো? 10টায় না? 10টায় না? আর 10 মিনিট পড়ানো যাবে কি? আচ্ছা, তাহলে আর 10 মিনিট পড়াচ্ছি। হ্যাঁ, 10 মিনিট পরে ছুটি দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের কি করলাম? আমরা হচ্ছে আমাদের যে ফাইলটা ছিল, এই ফাইলটা আমার কম্পিউটারে না রেখে আমি এখন একটা সার্ভারে রাখলাম। কারণ কি? সার্ভারের সুবিধা কি? ওটা সবসময় অন আছে। ওটার স্টোরেজ নিয়ে আমার চিন্তা করতেছে না, ওটার বাসার কারেন্ট নিয়ে আমার চিন্তা করতেছে না। কারণ ওইটা মনে করো ব্যাপারটা এরকম যে তুমি তোমার বাসায় একটা কম্পিউটার না রেখে তুমি একটা সাবস্ক্রিপশন নিছো, যে গুগল নামে একজন কোম্পানি আছে বা অ্যামাজন নামে একটা কোম্পানি আছে, যে তোমার কি দিচ্ছে? সার্ভার ভাড়া দিচ্ছে। তাদের অনেক সার্ভার আছে, তারা সার্ভার ভাড়া দিচ্ছে, মনে করো $5 দিয়ে 1 মাস। তুমি তোমার ওয়েবসাইটটা তাদের এখানে রাখবা। বুঝছো? সো সবগুলো ওয়েবসাইটে কিন্তু এরকম ভাবেই চলে। এই যে তোমরা ক্লাস করতেছো, এটাও কোনো না কোনো সার্ভারে রক্ষিত আছে, সেটার জন্য পে করতে হয় তাদেরকে। সো প্রত্যেকটা জিনিসই এরকম ভাবে চলে। প্রত্যেকটা ওয়েবসাইট কোনো একটা সার্ভারে হোস্ট করা লাগবেই, কোনো একটা সার্ভারে রাখা লাগবেই তোমার ওয়েবসাইটে, না হলে তো সবসময় দেখতে পাবে না, সে সবসময় দেখতে পাবে না। আচ্ছা, এখন এই যে একটা কথা বলে ফেলছি, হোস্ট করা লাগবে। এই হোস্টিং জিনিসটা কি আসলে? এই হোস্টিং এর ডেফিনেশনটা তোমাদের বলছিলাম যে আমি বলবো। হোস্টিং জিনিসটা কি? তার মানে তুমি যখন একটা ওয়েব পেজ তৈরি করেছো, বা HTML ফাইল দিয়ে তৈরি করা ওয়েব পেজ বা ওয়েবসাইট, যখন আমরা দূরবর্তী কোনো একটা সার্ভারে রাখি, বোঝার চেষ্টা করো। আমরা তো এটাই করতেছিলাম না, আমাদের যে ফাইলটা আমরা তৈরি করছি এটা দূরবর্তী একটা কম্পিউটারে রাখতেছো, যেটাকে নাম দিতেছি আমরা সার্ভার, যেটার নাম আমরা দিতেছি সার্ভার, রাইট? তার মানে
যখন আমাদের বানানো ফাইলটা, আমাদের বানানো HTML ফাইলটা বা আমাদের ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা আমরা দূরবর্তী কোনো সার্ভারে রাখি, এই যে রাখার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম কি? হোস্টিং। এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটা যেটা, এই প্রক্রিয়াটা যেটা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে হোস্টিং। হোস্টিং প্রচুর ডেফিনেশন আসে, এই যে এই জায়গাতেই তোমার দেখবা এটা কোন বোর্ডে আসছে, আমি জাস্ট এই জায়গাতে দেখাই, আমার এখানে টেস্ট পেপার আছে। সো হোস্টিং জিনিসটা কি? দিনাজপুর বোর্ডে আসছে ঠিক গত বছর 2023 সালে। তার মানে হোস্টিং জিনিসটা কি? তোমার বানানো ওয়েব পেজ বা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটকে যখন আমরা কোনো একটা সার্ভারে রাখি বা দূরবর্তী কোনো একটা সার্ভারে আমরা যখন এইটাকে রাখি, এই যে রাখার যে ব্যাপারটা বা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই বলা হয় হোস্টিং। এখন বলো, চোখ অফ করো, চোখ অফ করে আমাকে বলো সার্ভার কি, নিজে নিজে বলতে পারতেছো কিনা? সার্ভার হচ্ছে দূরবর্তী স্থানে রাখা বিশেষ একটা কম্পিউটার যেটা সবসময় অন থাকে, এবং ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট দেয় তখন সে ক্লায়েন্টকে একটা রেসপন্স পাঠায়। বুঝছো? এই যে এই ফিগারটা মনে রাখলে কিন্তু এটা লিখতে পারবো, যখন ক্লায়েন্ট রিকোয়েস্ট দেয় ক্লায়েন্টকে সে একটা রেসপন্স পাঠায়। দ্যাটস ইট, দ্যাটস ইট। আর হোস্টিং জিনিসটা কি, ডেফিনিশন কি রাখবা? যে তোমার কাছে একটা ওয়েব পেজ আছে বা একটা ওয়েব ফাইলকে যখন আমরা দূরবর্তী স্থানে কোনো একটা সার্ভারে রাখি, এই যে রাখার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম কি? হোস্টিং। আমরা কিন্তু আজকের ক্লাসে অনেকগুলো বোর্ডের অনুধাবন আর জ্ঞানমূলক পড়ে ফেলতেছি, যেগুলো তোমাদের দেখবা সৃজনশীল যখন সলভ করবো আর কত দেখবা যে এগুলাই, হোস্টিং কি, ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, এটার পার্থক্য কি, সবসময় এগুলাই আসতেছে দেখবা। বুঝছো ভাইয়া? তাহলে ব্রাউজার আর সার্ভারের মধ্যে পার্থক্য কি? তুমি এই ব্যাপারটা গুলাই ফেলছো। ব্রাউজার আর কই ব্রাউজার আর কই কি, কই লিভারপুল আর কই ফকিরাপুল। ভাই ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইট দেখি, জাস্ট দেখার জন্য, দেখার জন্য লাগতেছে এটা আমাদের, দেখার জন্য, বোঝার চেষ্টা করো। জাস্ট দেখার জন্য আমাদের কি লাগতেছে? চোখ লাগতেছে, দেখার জন্য আমরা চোখ লাগে, এরকম দেখার জন্য এই ব্রাউজারটা লাগতেছে আমাদের। এখন যদি ফাইলই না থাকে তুমি কি দেখবা? তুমি যে জায়গা থেকে ফাইলটা দেখতেছো, এই ফাইলই না থাকে তুমি কি দেখবা? তার মানে ফাইলটা থাকানোর জন্য বা ফাইলটা যেটা তুমি দেখতে চাচ্ছ, যেটা তুমি দেখতে চাচ্ছ, তোমার কাছে ব্রাউজার আছে, চোখ আছে, তুমি ফাইলটা দেখতে চাচ্ছ, ওই ফাইলটা কই রাখছো? ওই ফাইলটা রাখছো দূরবর্তী একটা কম্পিউটারে, যেখান থেকে তুমি জাস্ট ফাইলটা দেখবা। দেখতেছো এই ব্রাউজারের চোখ দিয়াই, ব্রাউজারের চোখ দিয়াই দেখতেছো, জাস্ট ফাইলটা আছে হচ্ছে সার্ভারে। বুঝছো সার্ভারের ডেফিনিশনটা? সার্ভার হচ্ছে বিশেষ ধরনের একটা কম্পিউটার যেটা 24/7 অন থাকে, এবং ক্লায়েন্ট যখন একটা রিকোয়েস্ট পাঠায় একটা ওয়েবসাইট দেখার জন্য, সার্ভার সেটার রেসপন্স করে। জাস্ট এই ফিগারটা মনে রাখবা, এইটা জাস্ট মাথার মধ্যে সেট করে রাখো, এই ফিগারটা, তাহলে তুমি লিখতে পারবে। হোস্টিং ইজ এ প্রসেস হোয়ার এ ওয়েবসাইট ইন কেপ্ট ইন এ ডিস্টেন্স সার্ভার। হ্যাঁ, বেসিক্যালি এটাই। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার কি না বলো তো? ক্লিয়ার, ঠিক আছে। সো আজকে আমরা এ পর্যন্তই পড়ি, আমরা আর অ্যাড্রেসে না যাই, বাকিটা আমরা আগামী ক্লাসে পড়বো। আমরা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা বা আইপি অ্যাড্রেস, ডোমেইন এগুলো নিয়ে পড়বো। সো আজকে বেসিক এতটুকুই থাকুক, প্রথম ক্লাসে আমরা এত কিছু না পড়ি। বলো আজকের ক্লাসে আমরা যতটুকু কভার করছি ততটুকু একদম মনের মধ্যে গাইথা গেছে কিনা? আজকের প্রথম ক্লাস বলে আমরা একটু ছোট ক্লাস নিচ্ছি, নেক্সট ক্লাসগুলো আরেকটু বড় হবে, ঠিক আছে? 1 ঘন্টা 30-40 মিনিট 50 মিনিটের মতো হবে। বলো আজকে যতটুকু পড়ছি ততটুকু একদম মনের মধ্যে গাইথা গেছে কিনা? ক্লিয়ার না? সো আমি আমার সবগুলো ক্লাসের উদ্দেশ্য এটাই থাকবে, আমি চাই হচ্ছে, আমি জানি স্টুডেন্টরা কোন জায়গায় প্রবলেম ফেস করে। সো আমি তোমাদের জায়গা থেকে জানি তোমরা আসলে কোনগুলো চাও, কোনগুলো তোমাদের দরকার। সো আমি ওই ওই জিনিসগুলো তোমাদেরকে ওইভাবেই বুঝাই দিব যেন তোমাদের আর প্যারা খাইতে না হয় কোনো, ঠিক আছে? সো আজকের ক্লাসের পরে কোনো নোট করতে হবে না, নোট করলে ভালো, নোট করতে পারলে ভালো, পরীক্ষার আগে রিভিশন দিতে পারবা। মনে করো আমি মুখে যে ডেফিনেশনগুলো লিখতেছি বা বলতেছি, ওগুলো তুমি একটা খাতায় নোট করে ফেললা, সেটা ক্লাসের ভিতরে নোট করে তো পারবা না, কারণ ক্লাসের ভিতরে তো অনেক তাড়াতাড়ি পড়াই, একসাথে নোট করতে পারবা না। ক্লাসের শেষে তুমি কি করবা? মনে করো ক্লাসটা টেনে টেনে আরেকবার দেখে ফেললা, 20 মিনিট লাগলো, ওই 20 মিনিটে তুমি হচ্ছে কি লিখবা? ওই ডেফিনেশনগুলো লিখে ফেলবা, তাহলে পরবর্তী রিভিশনের জন্য তোমার এটা ইজিয়ার হবে। অবশ্যই একটা নোট বানাবা, এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ের একটা নোট বানাবা, ওই এটা ক্লাসের ভিতরে না, ক্লাস শেষ হইলে বানাবা। স্লাইডগুলো দেখে দেখে তুমি জাস্ট ওই স্লাইডের মধ্যেই বা স্লাইড দেখে তোমার খাতার মধ্যে তুমি জাস্ট ওই নোটটা করবা, ঠিক আছে? ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমাদের খুব সুন্দর করে একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এই তো
আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট ক্লাস হবে রবিবার দুপুর 2:30টায়। রবিবার দুপুর 2:30টায় প্রত্যেকটা ক্লাস হবে দুপুর 2:30টায়। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। এর আগে এই ডেফিনেশনগুলো জাস্ট একটু মনে রাখবা, ডেফিনেশনগুলো জাস্ট একটু রিভাইজ দিবা, আর কিছু লাগবে না। আমি যা বলবো তাই করবো, দ্যাটস ইট। বেশি পড়াশোনার দরকার নেই। আমি বলছি আজকের ক্লাসটা করবা, মুভির মতো দেখে যাও, তারপর নিজে একটু নোট করো, কারণ পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য কাজে লাগবে। এবং এই ডেফিনেশনগুলো জাস্ট একটু চোখের মধ্যে নাও, একটু মনের মধ্যে আনো, দ্যাটস ইট। আজকের ক্লাসের পড়া এতটুকুই, আর কিছু লাগবে না। প্রত্যেক ক্লাসে আমি এভাবে বলে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। হ্যাঁ, আমি ক্লাসের স্লাইড এখনই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিচ্ছি, বা ওয়েবেও পেয়ে যাবা।